স্বামীর সদ্য বিবাহিত স্ত্রীকে গলা টিপে ধরে শিমু। মেয়েটার সম্পর্কে শিমুর খালাতো বোন হয়। বোন হয়ে বোনের এত বড় সর্বনাশ করতে দ্বিতীয়বার ভাবল না মেয়েটা। অনাথ বলে যাকে নিজের বাসায় আশ্রয় দিল, সে শিমুর পেছন থেকে ছুরি বসিয়ে দিল। ভাবতে বুক ফেটে যাচ্ছে শিমুর। ইচ্ছে করছে ওর সবকিছু ভেঙে চুরমার করে দিতে। গলা টিপে ধরার মেয়েটা চোখ দুটো উল্টে যাচ্ছে, প্রাণ পাখিটা বুঝিয়ে গেল বলে। এমন সময় শিমুর স্বামী কাউসার এসে সরিয়ে নিয়ে এলো শিমুকে, সাথে গালে একটা চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে মাথা তুলে তাকায় শিমু। সামনে স্বামী নামক মানুষটাকে দেখতে পেয়ে দুনিয়া যেন অন্ধকার হয়ে এল তার। এই মানুষটার কি তার প্রাণ প্রিয় স্বামী? না না, এ হতে পারে না। তার স্বামী তো আজ পর্যন্ত তার গায়ে হাত তুলে নেয়, তবে আজ কি করে তুলবে? সে নিশ্চয় একটা ঘোরের মধ্যে আছে, তাই সব ভুলভাল দেখছে। কিন্তু শিমুকে ভুল প্রমাণিত করে কাউসার বলে উঠল, আম্মা ঠিক কথাই বলেছিল, তুমি আসলে একটা অমানুষ। তা না হলে কারো গলা টিপে ধরতে পারে? ছি, তোমার চেহারা দেখলে ঘৃণা লাগছে আমার। কাউসারের আম্মা নাহার বেগম সাথে তাল মিলিয়ে বললেন, আমার কথা যদি আগে শুনতে রে বাপ, আজ তোর কপাল পড়তো না। এতদিন 2-4 জনের বাপ হইয়া যাইতি। এদিকে রেশমা মানে শিমুর খালাতো বোন শিমুর কাছ থেকে ছাড়া পেয়ে কাঁচতে কাঁচতে দম বেরিয়ে যাওয়ার উপক্রম। আর একটু হলেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করত। চোখ দুটো লাল রাঙা হয়ে গেছে, পানি পড়ছে অঝরে। মৃত্যুর ভয় কাবু করে ফিরেছে যেন। নিজস্ব শরীরটা মাটিতে বসে পড়ে। কাউসার গ্লাসে করে পানি এনে নিজেও হাতে খাইয়ে দেয় রেশমাকে, তারপর ধরে ঘরে নিয়ে যায়। আশেপাশের বাড়ির লোকজন মিলে দাঁড়িয়ে থেকে সবটা উপভোগ করছে, আর একজন আরেকজনের সাথে কানাঘুষা করছে। কাউসার চলে যাওয়ার পর নাহার বেগম সকলকে ইচ্ছে মতো গালমন্দ করে বাড়ি থেকে বিদায় করে দিলেন। শিমু যখন মাটিতে পড়ে কাঁদছে, তখন মুখ বাঁকিয়ে ঘরের দিকে চলে গেলেন তিনি। হয়তো এরই মধ্যে পুরো গ্রাম ছড়িয়ে পড়ে পাশের গ্রামও পৌঁছে গেছে এই খবর। একেই বলে গ্রাম। শহরে কেউ কারো ব্যাপারে নাক গলাতে আসে না, কিন্তু গ্রামে কিছু একটা হলে পুরো গ্রাম ছড়িয়ে যেতে 10 মিনিটও দেরি হয় না। রাতটা অনাহারে কাটল শিমুর। সে খেয়েছে কিনা একবারও খবর নিল না কেউ। বেলা 11টার দিকে রান্নাঘরে গিয়ে খাওয়ার কিছু পেল না, তাই গ্লাস ভরে পানি খেল। কিছুক্ষণ পর রেশমা থালা দিয়ে রুটি আর আলু ভাজা নিয়ে এসে বলল, আপা তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নিন। রেশমাকে দেখে শিমুর মেজাজ গরম হয়ে গেল। মুখ বাঁকিয়ে বলল, তুই আমার চোখের সামনে থেকে যা, একদম আমার চোখের সামনে আসবি না বলে দিচ্ছি। রেশমা আবারও অনুরোধ করে বলল, প্লিজ আপা, খাবারটা খেয়ে নাও, আমার সাথে রাগ করে না খেয়ে থেকো না। তোমার সাথে আমার অনেক কথা আছে, খাওয়ার পর বলবো ক্ষণ, এখন খেয়ে নাও প্লিজ। শিমু আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। রেশমার হাত থেকে থালাটা নিয়ে ছুঁড়ে মারল, যার ফলে কপালে হাত রেখে অর্ধনাদ করে উঠল রেশমা। রেশমার অর্ধনাদ শুনে নাহান বেগম আর তার মেজ মেয়ে দৌড়ে আসে। এসে এই কাণ্ড দেখতে পেয়ে ফুঁসে ওঠে দুজনে। শিমু চুলের মুঠি ধরে রান্নাঘর থেকে বের করে আনে। শিমু আতনান করে বলে, আম্মা ছাড়ুন, লাগছে আমার। নাহার বেগম দাঁতে দাঁত চিপে বললেন, তোকে আমি মেরেই ফেলবো, অলক্ষণে মেয়ে মানুষ কোথাকার। তোর সাহস কি করে হলো আমার বউয়ের গায়ে হাত তোলার? কই রবি ছেড়ে দিয়ে বলে ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? কখনো না। কাউসারের বোন রুমে একটা লাঠি হাতে নিয়ে বলল, আম্মা এটা নাও। তারপর লাঠি দিয়ে আঘাত করে শিমুকে। শিমু আল্লাহ বলে চিৎকার করে উঠল। আশেপাশের মানুষ দৌড়ে আসলেও কেউ সাহস পায়নি এগিয়ে যাওয়ার। নাহার বেগমকে সবাই চিনে, এখন যদি কেউ এগিয়ে আসে তবে তাকে ছেড়ে কথা বলতে বৃদ্ধা করবে না নাহান বেগম। তাই নিজেদের সম্মান রক্ষার্থে কেউ এগিয়ে গেল না। রেশমা কয়েকবার চেঁচিয়ে বলছে, আম্মা আপাকে মারবেন না, কিন্তু কে শুনে কার কথা? এতদিনের সব শোধ তুলছেন নাহান বেগম, তাই কারো কথা শুনবেন না তিনি। সেদিন থেকে শুনেছি শিমু কোনো দিন মা হতে পারবে না, সেদিন থেকে শিমু তার 2 চোখের বিষ হয়ে উঠেছে। এতদিন শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন, কবি ছেলেকে দ্বিতীয় বিয়ে করাবে আর শিমুকে এই বাড়ি থেকে বিদায় করবে।
আজ সেই দিন এসেছে নাহার বেগমের। কাউসার মোড়ের দোকানে বসেছিল। কেউ গিয়ে তাকে খবর দিতে দৌড়ে আসে। মায়ের এমন নির্মম অত্যাচার দেখে শরীরের লোম দাঁড়িয়ে যায় তার। দৌড়ে গিয়ে মায়ের হাত থেকে লাঠি ফেলে দিয়ে ক্ষিপ্ত রগচটা নয়নে তাকিয়ে বলল, আম্মা, তুমি আমাকে কি কথা দিয়েছিলে সব ভুলে গেছো? আমি কিন্তু বলেছিলাম তুমি শিমুর গায়ে হাত দেওয়া তো দূরে, চোখ রাঙিয়েও তাকাবে না কখনো। আর তুমি কি করলে? অমানুষের মতো শিমুর গায়ে হাত তুললে। যদি এই ছিল তোমার মনে, তাহলে আমি কখনোই তোমার পাতা ফাঁদে পা দিতাম না। আমার বোঝা উচিত ছিল তুমি ভাঙাবে, তবু মচকাবে না। নাহার বেগমের মুখের উপর কথাগুলো বলে কাউসার শিমুকে ঘরে নিয়ে যায়। একটা বক্স বের করে তার থেকে মলম নিয়ে লাগিয়ে দিতে যায়। তখন কাঁদতে কাঁদতে শিমু মলমটা ছুঁড়ে ফেলে দেয় আর দাঁতে দাঁত চেপে বলে, আমার কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো তাই না? চলে যাও আমার চোখের সামনে থেকে। আপনার এই পাপি মুখটা আমি সহ্য করতে পারছি না, বের হয়ে যান বলছি। কাউসার অনেক বলেও মলমটা লাগাতে পারল না শিমুর গায়ে। তাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল শিমু। অস্ত ঘরে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ক্রমে অসহ্য হয়ে ওঠে চারিদিকে। ঘরে কেউ থাকলেও শিমুর এই কান্না সহ্য করতে পারত না। কষ্টে তার বুক ভার হয়ে যেত। মেয়েটার ফর্সা শরীরে মারের দাগগুলো কেমন ফুলে উঠেছে। কান্না করতে করতে চোখের কল ভারী হয়ে গেছে। কিন্তু এই শরীর ব্যথা তোয়াক্কা না করে ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে কলপাড়ে গিয়ে উত্তম রূপে অজু করে নিল। অজু করে এসে জায়নামাজ দাঁড়িয়ে গেল। এই পৃথিবীর কাউকে আর বিশ্বাস ভরসা না করে শিমু একমাত্র আল্লাহ আলোই তার ভরসা। মানে যত কষ্ট সব কিছু ওর উপরে উপরালাকে বলতে চায় সে। তাই আর দেরি না করে নামাজের সেজদায় লুটিয়ে পড়ে। সারাদিন গেল, এখন রাতটাও চলে যাচ্ছে। না রবিউল বাসায় ফিরছে, আর না শিমু নিজের ঘর ছেড়ে বেরিয়েছে। সুখের সংসারটা যেন ডুবে বসেছে। নাহার বেগম আর সুমি মিলে রেশমার কান ভারী করছে। তাকে বোঝাচ্ছে রবিউল যেন শিমুর আশেপাশে না ঘেঁষতে পারে। রেশমা যেন সেই দিকে খেয়াল রাখে। না হয় শিমুর কথায় রেশমাকে ছেড়ে দিতে দ্বিতীয়বারও ভাববে না রবিউল। সকালে বেলা 10:30 বাজে। তখন শিমুর ঘরে দরজা বন্ধ দেখতে পায় রেশমা। কয়েকবার কড়া ভাত করলেও যখন খুলছে না, তখন চিৎকার করে বাড়ির সবাইকে ডাক। কিছুক্ষণ আগে রবিউল বাড়ি ফিরেছে। রেশমার অর্ধনাদ শুনে দৌড়ে এসে সেই দরজার সামনে কড়াঘাত শুরু করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না।